হ্যালো স্টুডেন্টস, আজ নিয়ে চলে এসেছি মগধ সাম্রাজ্য ও আলেকজান্ডারের ভারত আক্রমণ সম্পর্কে গুরুত্বপূর্ণ জিকে নিয়ে, যেটা রেলওয়ে, ডব্লিউবিপি, কেপি এবং পিএসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ। চলো তাহলে শুরু করা যাক আজকের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো। তো চলে আসে আজকের প্রথম প্রশ্ন, মগধ সাম্রাজ্যের সময়কাল কত? মগধ সাম্রাজ্যের সময়কাল হলো ষষ্ঠ থেকে চতুর্থ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। ষষ্ঠ থেকে চতুর্থ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। অপশান বি রাইট অ্যান্সার। চলে আসি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন হলো, মগধ সাম্রাজ্যের বিস্তার কোন অঞ্চলে ছিল? মগধ সাম্রাজ্যের বিস্তার ছিল পাটনা, গয়া, শাহাবাগদের অংশবিশেষে, জেলাসমূহ এবং সে সময়কার উন্নত রাজ্যগুলিতে। তাহলে কি পাটনা ও গয়া। চলে আসি পরবর্তী প্রশ্ন, মগধ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে? মগধ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হলো, প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় বিম্বিসারকে। প্রকৃত প্রতিষ্ঠাতা হলো বিম্বিসার, কিন্তু 566 খ্রিস্টপূর্বাব্দে বিম্বিসারের ঠাকুরদাদা ছিলেন মূল প্রতিষ্ঠাতা, কিন্তু প্রকৃত প্রতিষ্ঠাতা বিম্বিসারকেই বলা হয়। চলে আসি পরের প্রশ্ন, মগধ সাম্রাজ্যের সময়কাল সাধারণত কেমন ছিল? মগধ সাম্রাজ্যের সময়কাল সাধারণত কৃষি ও শিল্পে উন্নত ছিল। কৃষি ও শিল্পে উন্নত। চলে আসি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন বলেছে, বিম্বিসারের রাজধানী ছিল কোথায়? বিম্বিসারের রাজধানী ছিল রাজগীর। রাজগীর বা এর আর এক নাম হলো গিরিব্রজ। আরেকটা জিনিস আমরা জেনে রাখবো, এই যে বিম্বিসার, এই বিম্বিসার রাজা ছিলেন বুদ্ধদেবের সমসাময়িক। বুদ্ধদেবের সমসাময়িক। বুদ্ধদেবের সমসাময়িক ছিল এই বিম্বিসার রাজা। চলে আসি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন বলেছে, তিনি কোন অঞ্চলে বিজয় অর্জন করেছিলেন? এই যে বিম্বিসার কোন অঞ্চলে বিজয় অর্জন করেছিলেন? তিনি দক্ষিণ ভারত এ বিজয় অর্জন করেছিলেন। দক্ষিণ ভারত। অপশান বি রাইট অ্যান্সার। চলে আসি পরবর্তী প্রশ্ন, বিম্বিসার সাম্রাজ্যকে শক্তিশালী করতে তিনি কোন পরিবারের সঙ্গে বিবাহ সূত্রে আবদ্ধ হয়েছিলেন? বিম্বিসার সাম্রাজ্যকে শক্তিশালী করতে কোশল, বৈশালী এবং মদ্র পরিবারের সঙ্গে বিবাহ সূত্রে আবদ্ধ হয়েছিলেন এবং নিজের সাম্রাজ্যকে বলশালী করে তুলেছিলেন। তাহলে কি তিনটে অপশানই হবে, তার মানে অপশান ডি সবগুলি। পরবর্তী প্রশ্ন, বিম্বিসারের রাজধানী কিভাবে রক্ষা করা হতো? বিম্বিসারের তার রাজধানী 5টি পাহাড় দিয়ে ঘেরা ছিল। উন্মুক্ত স্থান, পাথরের দেয়াল দিয়ে ঘেরা ছিল। এর দ্বারা তার রাজ্যগুলো অবরুদ্ধ করা হয়েছিল। তাহলে কি অপশান কি হবে? 5টি পাহাড় দিয়ে ঘেরা ছিল। অপশান বি রাইট অ্যান্সার। চলে আসি পরবর্তী প্রশ্ন, অজাতশত্রু কার পুত্র ছিলেন? অজাতশত্রু বিম্বিসারের পুত্র ছিলেন, যিনি পিতাকে হত্যা করে সিংহাসন দখল করেন। পিতাকে হত্যা করে সিংহাসন দখল করেছিল অজাতশত্রু। চলে আসি পরবর্তী প্রশ্ন, অজাতশত্রু সিংহাসন দখল করার জন্য কি করেছিলেন? অজাতশত্রু আমি আগেই বলেছি পিতাকে হত্যা করেছিলেন। পিতা কে ছিল? বিম্বিসার। অজাতশত্রুর পিতা ছিল বিম্বিসার। অজাতশত্রুর সময়কাল কত? রাজত্বের সময়কাল হলো 492 খ্রিস্টপূর্বাব্দ থেকে 460 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। চলে আসি পরবর্তী প্রশ্ন, অজাতশত্রু কোন ধরনের যন্ত্র ব্যবহার করতেন? যুদ্ধের যান বা এর নাম ছিল ওয়ার ইঞ্জিন, যার দ্বারা পাথর ছুঁড়ে আহত করা যায়। রথের ওপর গদা থাকতো, যা দিয়ে বহু লোককে নিহত করা যেত। এইভাবে তিনি কোশাল আর বৈশালী রাজ্যের বিস্তার করেন। এই সময় কোশলের শাসনকর্তা ছিলেন প্রসেনজিৎ, যে সময় তিনি ওই কোশল এবং বৈশালী এতে বিস্তার করেন এই ওয়ার ইঞ্জিনের মাধ্যমে। চলে আসি পরবর্তী প্রশ্ন, অজাতশত্রুর রাজ্য বিস্তারে কোন অঞ্চলে হয়েছিল? তাহলে কোন অঞ্চলে? কোশল এবং বৈশালী। চলে আসি পরবর্তী প্রশ্ন, অজাতশত্রুর শাসনকাল কখন ছিল? আমি আগেই বলেছি 492 খ্রিস্টপূর্বাব্দ থেকে 460 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। চলে আসি পরবর্তী প্রশ্ন, কোন শাসক বৌদ্ধ ধর্মের দ্বিতীয় পরিষদ ও উত্তরাধিকারী ছিলেন? কোন শাসক ছিলেন? কালাশোক ছিলেন। আরেকটা জিনিস আমরা জেনে নেব যে বুদ্ধদেব হলো অজাতশত্রুর রাজত্বকালে, অজাতশত্রু যে ছিল, অজাতশত্রু এর রাজত্বকালে বুদ্ধদেব পরলোক গমন করেন। প্রথম বৌদ্ধ সম্মেলন আয়োজন করা হয় এই অজাতশত্রুর আমলে। চলে আসি পরবর্তী প্রশ্ন, শিশুঙ্গ রাজবংশ কিভাবে স্থাপিত হয়েছিল? শিশুঙ্গ রাজবংশ স্থাপিত হয়েছিল
মন্ত্রীদের দ্বারা। অপশান বি, মন্ত্রীদের দ্বারা। চলে আসি পরবর্তী প্রশ্ন। উদয়নের রাজত্বকালে পাটলিপুত্রে কিভাবে রাজধানী স্থাপন করেছিলেন? পাটলিপুত্রের রাজধানী স্থাপন করেছিলেন গঙ্গা এবং সোন নদীর সংযোগস্থলে। গঙ্গা এবং সোন নদীর সংযোগস্থলে পাটলিপুত্রের রাজধানী স্থাপন করেন। চলে আসি পরবর্তী প্রশ্ন। কবে বুদ্ধদেব পরলোক গমন করেন? 460 খ্রিস্টপূর্বাব্দে বুদ্ধদেব পরলোক গমন করেন। আর কার রাজত্বকালে পরলোক গমন করেছিলেন? অজাতশত্রুর রাজত্বকালে। অজাতশত্রুর রাজত্বকালে পরলোক গমন করেছিলেন। চলে আসি পরবর্তী প্রশ্ন। মহাপদ্মনন্দ কিভাবে পরিচিত? মহাপদ্মনন্দ কিভাবে পরিচিত? নন্দ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন মহাপদ্মনন্দ। অপশান সি। তিনি কলিঙ্গকে তার সাম্রাজ্যভুক্ত করেছিলেন। চলে আসি পরবর্তী প্রশ্ন। নন্দ রাজবংশের অন্যতম কৃতিত্ব কী ছিল? কলিঙ্গকে পরাজিত করা ছিল অন্যতম কৃতিত্ব। চলে আসি পরবর্তী প্রশ্ন। মহাপদ্মনন্দ কিভাবে তার সাম্রাজ্যকে বিস্তৃত করেছিলেন? মহাপদ্মনন্দ তার সাম্রাজ্যকে বিস্তৃত করেছিলেন যুদ্ধের মাধ্যমে। তার প্রচুর শক্তিশালী, তার নন্দবংশ নামকরা ধনী এবং শক্তিশালী ছিল। তাদের ছিল 60,000 অশ্বারোহী বাহিনী ছিল, 6,000 যুদ্ধহস্তী ছিল। এর জন্য তিনি যুদ্ধের মাধ্যমে অনেকটা সাম্রাজ্যকে বিস্তৃত করেছিলেন তার। চলে আসি পরবর্তী প্রশ্ন। মহাপদ্মনন্দ নিজেকে কি হিসেবে পরিচয় দিয়েছিলেন? মহাপদ্মনন্দ নিজেকে একরাট হিসেবে পরিচয় দিয়েছিলেন, অর্থাৎ সমস্ত রাজাকে পরাজিত করে একচ্ছত্র অধিপতি হিসেবে নিজেকে একরাট হিসেবে দাবি করেন তিনি। চলে আসি পরবর্তী প্রশ্ন। নন্দবংশ কোন ধরনের রাজবংশ ছিল? শক্তিশালী এবং ধনী রাজবংশ ছিল। চলে আসি পরবর্তী প্রশ্ন। নন্দবংশের পদাতিক বাহিনীর সংখ্যা কত ছিল? নন্দবংশের পদাতিক বাহিনীর সংখ্যা ছিল এখানে হলো 2 লক্ষ পদাতিক বাহিনীর সংখ্যা ছিল। পরবর্তী প্রশ্ন। আলেকজান্ডারকে মগধের দিকে অগ্রসর হওয়া থেকে বাধা দেয় কে? নন্দবংশের বাহিনী বাধা দিয়েছিল, কারণ ওদের বাহিনী খুব শক্তিশালী ছিল। চলে আসি পরবর্তী প্রশ্ন। মগধের উন্নয়নের জন্য কোন ভৌগোলিক সুবিধা উল্লেখ করা হয়েছে? উন্নত মানের লৌহ ছিল মগধের উন্নয়নের জন্য আরেকটা কারণ। নন্দবংশের অশ্বারোহী বাহিনীর সংখ্যা কত ছিল? নন্দবংশের অশ্বারোহী বাহিনীর সংখ্যা ছিল 60,000। চলে আসছি পরবর্তী প্রশ্ন। মগধের দুটি রাজধানী কী কী ছিল? মগধের দুটি রাজধানী ছিল রাজগীর এবং পাটলিপুত্র, যা খুব সুবিধাজনক অবস্থায় ছিল। চলে আসি পরবর্তী প্রশ্ন। মগধের যুদ্ধে প্রথম হাতির প্রচলন হয়েছিল কবে? মগধের যুদ্ধে প্রথম হাতির প্রচলন হয়েছিল 6ষ্ঠ খ্রিস্টপূর্বাব্দে। চলে আসি পরবর্তী প্রশ্ন। নারী সামগ্রীর মধ্যে কোনটি প্রথম প্রতিষ্ঠার সূচনা করেছিল? নারী সামগ্রীর মধ্যে কালো পালিশ করা আসবাবপত্র। চলে আসি পরবর্তী প্রশ্ন। আলেকজান্ডার কোথায় আক্রমণ চালিয়েছিলেন? আলেকজান্ডার আক্রমণ চালিয়েছিলেন মগধে। অপশান এ, মগধে। চলে আসি পরবর্তী প্রশ্ন। মগধে কবে যুদ্ধ হাতির প্রচলন হয়? মগধে, এই প্রশ্নটা তোমাদের ভুল করা হয়েছে। যুদ্ধে হাতির প্রচলন প্রথম হাতির প্রচলন শুরু হয় মগধে হবে। এই প্রশ্নটা আসলে এটা একটু ভুল আছে প্রশ্নটা। মগধে প্রথম যুদ্ধের হাতির প্রচলন হয়, এটা তোমরা জেনে রাখবে। চলে আসি পরবর্তী প্রশ্ন। আলেকজান্ডার কবে ভারত আক্রমণ করেন? আলেকজান্ডার 326 খ্রিস্টপূর্বাব্দে ভারত আক্রমণ করেছিলেন। আলেকজান্ডার কোথাকার রাজা ছিলেন? আলেকজান্ডার ছিলেন গ্রিসের ম্যাসিডোনিয়ার রাজা ফিলিপের পুত্র, যিনি 326 খ্রিস্টপূর্বাব্দে ভারত আক্রমণ করেছিলেন। চলে আসি পরবর্তী প্রশ্ন। পুরু কোন নদীর তীরে আলেকজান্ডারের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন? ঝিলাম নদীর তীরে আলেকজান্ডারের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। চলে আসি পরবর্তী প্রশ্ন। কোন রাজ্যগুলির এই সময়ে উদ্ভব হয়েছিল? এই সময়ে অর্থাৎ কোন সময়ে উদ্ভব হয়েছিল? আলেকজান্ডারের আক্রমণের সময়। সেটা হলো তক্ষশিলা, পাঞ্জাব এবং গান্ধার। এই পাঞ্জাব ছিল পুরুর রাজধানী। চলে আসি পরবর্তী প্রশ্ন। আলেকজান্ডার কোন দেশের রাজা ছিলেন? আলেকজান্ডার ম্যাসিডোনিয়ার রাজা ছিলেন। পরবর্তী প্রশ্ন। পুরুর রাজ্যের রাজধানী কোথায়? পুরুর রাজ্যের রাজধানী ছিল পাঞ্জাবে। অপশান ডি, পাঞ্জাব। এই অপশানগুলো একটু ছোট হয়ে গিয়েছে, পাঞ্জাব হবে।
চলে আসি পরবর্তী প্রশ্ন, আলেকজান্ডার কত মাস ধরে ভারতে ছিলেন? আলেকজান্ডার 19 মাস যাবৎ ভারতে ছিলেন এবং ব্যাবিলনে 323 খ্রিস্টপূর্বাব্দে মৃত্যুবরণ করেছিলেন। 19 মাস ধরে ভারতে ছিলেন। আলেকজান্ডার যখন বিয়াসে পৌঁছান তখন তার সৈন্যদল কী করতে অস্বীকার করে? তারা আর অগ্রসর হতে অস্বীকার করেছিল। সে কারণে তিনি পশ্চাৎ প্রসারণ করতে বাধ্য হয়েছিলেন এবং দূরবর্তী স্থানে অগ্রসর হওয়ার জন্য তিনি 12টি বিরাট আকার পাথরের বেদি বিয়াসে তৈরি করেন। চলে আসি পরবর্তী প্রশ্ন, আলেকজান্ডার কোন স্থানে মৃত্যুবরণ করেন? আলেকজান্ডার ব্যাবিলনে মৃত্যুবরণ করেন। কত খ্রিস্টাব্দে? 323 খ্রিস্টপূর্বাব্দে। 323 খ্রিস্টপূর্বাব্দে। চলে আসি পরবর্তী প্রশ্ন, আলেকজান্ডার কতটি বিরাট আকার পাথরের বেদি বিয়াসে তৈরি করেছিলেন? 12টি। পরবর্তী প্রশ্ন, আলেকজান্ডারের মৃত্যু ঘটেছিল কোন বছরে? কোন বছরে ঘটেছিল? 323 খ্রিস্টপূর্বাব্দে। অপশান সি। কোথায়? ব্যাবিলনে। চলে আসি পরবর্তী প্রশ্ন, সাংস্কৃতিক চুক্তির মাধ্যমে কোন শিল্পের আবির্ভাব ঘটে? সাংস্কৃতিক চুক্তির মাধ্যমে গান্ধার শিল্পের আবির্ভাব ঘটে। গান্ধার শিল্প। সাংস্কৃতিক চুক্তি কসমোপলিটান স্কুল অফ আর্ট এর মাধ্যমে গান্ধার শিল্পের আবির্ভাব ঘটেছিল। চলে আসি পরবর্তী প্রশ্ন, চন্দ্রগুপ্ত মৌর্যের অধীনে কোন অঞ্চলে একটি শক্তিশালী রাজ্য গঠিত হয়েছিল? উত্তর ভারতে। অপশান বি, উত্তর ভারতে। চলে আসি আজকের শেষ প্রশ্ন, গান্ধার শিল্পে কি বৈশিষ্ট্য আছে? গান্ধার শিল্পের ভারতীয় ও গ্রিক শিল্পের মিশ্রণ আছে। ভারতীয় ও গ্রিক শিল্পের মিশ্রণ আছে।